আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশ জুড়ে এখন একটি সংবাদ এই মুহূর্তে চড়াও। সবার মাথার মধ্যে একটা কথাই ঘুরছে এবং পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুড়েই আপনারা দেখতে পাবেন একটাই কথা। আসিফ মাহমুদ এয়ারপোর্টে গেলেন এবং সেখানে বন্দুকের পিস্তলের একটা ম্যাগাজিন তার সাথে ছিল এবং তিনি সেটি নিয়ে আপনার এয়ারপোর্টে গেলেন এবং এটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে। এখন এই পক্ষে বিপক্ষে মতের মধ্যে আমি আসলে কি মনে করছি সেটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন, সর্বপ্রথম আপনি, আমি, আমরা হচ্ছে একটা সাধারণ নাগরিক এবং ঠিক 15 মাস আগেও এই আসিফ মাহমুদরা ছিল আপনার আমার মতোই স্বাভাবিক একজন নাগরিক এবং তারা আন্দোলন করেছে এবং আন্দোলনের মাধ্যমে তারা একটা সরকারকে আপনার গদি থেকে নামিয়েছে। এই যে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে তারা নামিয়েছে, বিষয়টা কিন্তু আসলে তারা না, তারা লিডিং পর্যায়ে ছিল। আমি এটা বারংবার বলেছি একটা কথা যে তারা লিড দিয়েছে। তাদের বলতে গেলে তাদের যেই আপনার কর্ম, তাদের যে কার্য এবং তারা যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছে তাদের দেখে আমার আপনার মতো একটা সাধারণ মানুষের সহানুভূতি হয়েছে যে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চা সবাইকে গুলি করা হয়েছে এবং সেই সহানুভূতির জায়গা থেকে আমরা কিন্তু আসিফ মাহমুদের পাশে পুরো দেশ এসে দাঁড়িয়েছিল এবং এই দাঁড়ানোটা কিন্তু হচ্ছে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা যারা আপনার বিএনপি সহ যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল তারা তো বিগত 16 বছর ধরেই তারা মাঠে হামলা মামলা খেয়ে রাজনীতি করছে, কিন্তু এখন একটু যাই হচ্ছে আসিফ মাহমুদের সেই ম্যাগাজিনের বিষয়টাতে এই এই যে লম্বা এই যে কথাগুলো একটু টানলাম, এটা কেন টানলাম, এটা হচ্ছে একটা প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপটগুলোকে কেন টানলাম সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম আসিফ মাহমুদ হচ্ছেন একজন উপদেষ্টা, যেটা কিনা এখন সংবিধানেও এইরকম পদ বলে কিছু নাই। এখন বিষয়টা হচ্ছে খুবই সিম্পল যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় যাবে, তারপর তাদেরকে বৈধতা দিবে সংসদে, তারপর গিয়ে তারা বৈধ হবেন। টিল দেন দে আর নট আপনার তারা এখন পর্যন্ত বাংলাদেশের সিনারিওতে তারা কোনো বৈধ সরকার না, একটা স্পষ্ট ভাষায়। কিন্তু পুরো দেশ জাতি যখন তাদেরকে একসেপ্ট করে নিয়েছে তখন আমরা তাদেরকে সেটা মানতে বাধ্য হচ্ছি এবং তাদেরকে দায় মুক্তি দিতে হবে। সংসদীয় এটা একটা একটা নির্বাচনের পরে নির্বাচিত সরকার এসে তাদেরকে দায় মুক্তি দিবেন। তো সেই আসিফ মাহমুদ আপনার গতকাল ঢাকা বিমানবন্দরে উনি যাচ্ছিলেন বিদেশে কোথাও এবং সেখানে তার ব্যাগের মধ্যে, তার লাগেজের মধ্যে একটা পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে। এখন এটা কি নেহাত কোনো বড় বিষয় কিনা কিংবা এটা কি একদমই মন ভোলা টাইপের এমন কিছু কিনা, এটা নিয়ে নানা মত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আসলে বিষয়টা কি জানেন, বিষয়টা হচ্ছে আমরা বাঙালি জাতি অন্ধভাবে না ভাই, আসলে আমরা বিশ্বাস করে ফেলি। আমরা অন্ধভাবে আপনাকে আমাকে আমাদের সামনে আমাদেরকে যারাই একটু আসলে দেখে আমরা অন্ধভাবে বিশ্বাস করে ফেলি, যেটা বিগত সরকারের আমলে হয়েছে, যেটা সামনেও হয়তোবা হবে, আবার এখন যে সরকার যেটা করছে সেটা। দেখুন, একটা মানুষ যার বয়স এখন পর্যন্ত, একটা ছেলে যার বয়স এখন পর্যন্ত 30 পেরোয় নেই, সে এত বড় একটা পোস্ট হোল্ড করছে, উইচ ইজ ভেরি গুড এবং আমি মনে করি যে বাংলাদেশে একটা মাইন্ড ব্লোয়িং একটা অ্যাচিভমেন্ট হয়েছে, উইচ ইজ গুড। আমার এটা নিয়ে কোনো সে নেই। তো আমাদের বাংলাদেশের আইনে কি বলছে, একজন বন্দুকধারী, হ্যাঁ, তাকে কিভাবে লাইসেন্স পেতে হবে সেটার একটা নিয়ম নীতিমালা রয়েছে এবং আমরা আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস যদি আমরা দেখি, আমরা ফেসবুকে দেখতে পাবো তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এটা হচ্ছে তার পারিবারিক আপনার নিজের এবং সেফটির জন্য, এটা পারিবারিক সেফটির জন্য এবং নিজের সেফটির জন্য তিনি এই বন্দুকটি নিয়ে, এই পিস্তলটি তার কাছে আছে এবং এটা হচ্ছে লাইসেন্স নেয়া। তো এখন উনি যেহেতু এই কথাটা বলেছেন যে এটি লাইসেন্স নেয়া, তো এইখানেই প্রশ্ন আসে
যে প্রথমত বাংলাদেশের আইনে একজনকে লাইসেন্সধারী মানে লাইসেন্স নিয়ে যদি তাকে পিস্তল নিতে হয় তাহলে তাকে হইতে হবে কমপক্ষে 30 বছর বয়সী, এক। 2 নাম্বার, তাকে রেগুলার আপনার একজন করদাতা হতে হবে। 3, তাকে আপনার মানে পূর্ববর্তী মানে আগের অতীতে মানে আপনার আগের 3 বছর টানা তার কর দিয়ে যেতে হবে। এবং আপনার পিস্তল কিংবা রিভলভারের ক্ষেত্রে হচ্ছে 3 লক্ষ টাকা, এবং মানে করের পরিমাণটা হচ্ছে 3 লক্ষ টাকা, এবং আপনার একটা শটগানের ক্ষেত্রে সম্ভবত 1 লাখ কিংবা 1,20,000 টাকা, এরকম কিছু একটা। এটা হচ্ছে আপনার করের নীতিমালাতে আছে। তো আমার কথাটা হচ্ছে যে আসিফ মাহমুদ আপনার তার দৈনিক খরচ, আমি মনে করি না মানে এই আন্দোলনের আগে তার দৈনিক খরচ 500 কিংবা 1000ও ছিল বলে আমার কাছে মনে হয় না। সেই আসিফ মাহমুদ আপনার এই করটা কি প্রদান করেছেন? টানা 3 বছর কি এই কর তিনি দিয়েছেন? এক। দ্বিতীয় হচ্ছে তার কি 30 বছর হয়েছে? তৃতীয়ত হচ্ছে তার সেই পরিমাণ অর্থ, যে কর দেওয়ার অর্থ, সেইটা কি জাস্টিফাইড কিনা, এটাও আমাদের কিন্তু বিবেচনা করার কথা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি বিমানবন্দরে, ভাই আমি যখন একটা লাইটার নিয়ে বিমানবন্দরে গেছিলাম, মানে আমার ব্যাগের মধ্যে একটা লাইটার ছিল, সেই লাইটারটা পর্যন্ত সে রেখে দিয়েছে, এটা এটা আমার অনেক পছন্দের একটা লাইটার। তো সেই লাইটারের জন্য তো আমি দুঃখ প্রকাশ করি নাই, এবং আমি দুঃখ প্রকাশ করলেও তো সেটা আমাকে ফেরত দেয় নাই। এমন অনেকে আছে বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসে, নিয়ে আসার পরে সেটা এয়ারপোর্টে রেখে দেয়, সে দুঃখ প্রকাশ করলেও কিন্তু তাকে সেটা দেয়া হয় না। দেখুন আসিফ মাহমুদ একটা রাষ্ট্রীয় মানে আপনার যে পাওয়ার নিয়ে তিনি বিমানবন্দরে গেলেন, তার এখানে এটা ম্যাগাজিন পাওয়া গেছে, সে দুঃখ প্রকাশ করেছে এবং সেই দুঃখ প্রকাশের কারণে তাকে ছেড়ে দেওয়া হলো। ভাই এটা কি আমার আর আপনার ক্ষেত্রে এটা হতো? আমার যে প্রবাসী ভাইরা জিনিসপত্র নিয়ে আসে তাদের ক্ষেত্রে কি এটা হতো? এটা কিন্তু একদম জাস্টিফাইড একটা প্রশ্ন। এবং আসিফ মাহমুদ একটা দিলেন যে আপনার তার পদমর্যাদায় যারা রয়েছেন তাদের সরকার এই আপনার পিস্তল বা রিভলভার রাখার পারমিশন আছে। তা পারমিশন আছে, কিন্তু আগের গুলো কি আপনি জাস্টিফাইড? মানে আপনার 30 বছর বা আপনার করদাতা, তারপরে হচ্ছে আপনি এগুলো কি করেছেন? আচ্ছা, এটা গেল একটা। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, তার পদমর্যাদায় তো তার সাথে গানম্যান থাকার কথা, তার সঙ্গে আপনার প্রোটোকল থাকার কথা তার নিরাপত্তার জন্য। তো তিনি বলছেন তার নিরাপত্তার জন্য তিনি যদি পিস্তল রাখে, তার মানে তারই যেহেতু নিরাপত্তার নিয়ে মানে শঙ্কা রয়েছে, তো বাংলাদেশের নিরাপত্তার জায়গাটা কোথায়? আমি তো দেখছি যে বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই। তো তার মানে এটা কি আসিফ মাহমুদ স্বীকার করে নিলেন যে আসলে দেশে কোনো নিরাপত্তা নাই? এবং এই যে নিরাপত্তাহীনতায় পুরো দেশ ভুগছে, এই যে মব জাস্টিস গুলো হচ্ছে, নানান জায়গায় মব সৃষ্টি করা হচ্ছে, আমি তো দেখছি যে একদম সে আগের মতোই যাচ্ছে। জাস্ট দ্য থিং ইজ, আগে শেখ হাসিনার নিয়ম মতো হইতো, আর এখন হয়তো বা আপনার এনসিপি কিংবা আসিফ মাহমুদদের নিয়ম মতো হচ্ছে। দ্যাটস ইট, এটাই তফাৎ। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা হয়তো বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার বা তার ভাই রাসেল এবং আরো যারা আত্মীয় স্বজন আছে তাদের নামে হয়তোবা দিন ইয়ে করতো। তাহলে আপনারাও তো সেটা করছে, যেমন 8ই আগস্ট নতুন বাংলাদেশ ঘোষণা করছে। আরে ভাই, নতুন বাংলাদেশ বলে কি আছে? নতুন বাংলাদেশ বলে কি? বাংলাদেশ একটাই, 71 সালেই নতুন বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ তো ভাই মানে ডিফারেন্ট কিছু না, বাংলাদেশ তো স্বাধীন করা হয়েছে, তাই না? তারপরে আপনার মানে আমরা 5ই আগস্টের জন্য এই নেতাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের ইমেজ যখন সংকটে পড়ে তখন সেটা আমাদের কষ্ট হয়, এবং তারা ভুল করে মানে তারা যখন সাবধানতা অবলম্বন করে না, কিন্তু টক শোজ গুলোতে তারা বড় বড় কথা বলে, সেই জায়গাগুলোতে আসলে আমরা কষ্ট পাই তাদের জন্য। তাদের বয়স কম, তাদের আরো শেখা দরকার, কিন্তু তারা না শিখেই যখন মানে আলোচনার টেবিলে বসছে এবং বড় বড় বোস্ট আপ করছে, সেই জিনিসগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়। সো সেই কষ্টের জায়গাগুলো থেকে আজকের এই আমার মতামতটা হচ্ছে যে আসিফ মাহমুদদের উচিত এই জায়গাগুলো থেকে দ্রুত পদত্যাগ করা, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে যাওয়া এবং সেখানে গিয়ে রাজনীতি শেখা এবং রাজনীতি শিখে রাজনীতির মাঠে রাজনীতি করা।
আমি তো দেখতে পাচ্ছি, অন্যথায় আমি দেখতে পাচ্ছি যে এই মানুষগুলো এখন দেশ চালাচ্ছে, আস্তে আস্তে বিদেশে নিজেদের সবকিছু তৈরি করছে, তারপরে বিদেশ চলে যাবে। তারা নিজেরাই ভয়ে আছে। আমার কাছে তো সেটাই মনে হচ্ছে, কারণ সে যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছে, তার মানে তো পুরো দেশ নিরাপত্তাহীনতায় ভুগছে। তো আমার কথাটি হচ্ছে আসিফ মাহমুদদের, আমার ভাই মনে হয় যে কাজ যদি আপনারা করতে না পারেন তাহলে পদত্যাগ করে ফেলেন, পদত্যাগ করে নিজের জায়গা মতো নিজে চলে যান, অথবা রাজনীতি করে, অথবা দেশের বাইরে যেখানে আপনার যেটা করতে মন চায় করেন। কিন্তু এইভাবে দেশের মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছানো, এটা আসলে খুবই আপনাদের থেকে খুবই কষ্টদায়ক। আমার মানে আপনাদের থেকে পাওয়াটা হচ্ছে আমাদের কাছে মনে হয় খুবই কষ্টের। অতএব আমার কাছে মনে হয় যে আসিফ মাহমুদদের আরো সতর্ক হওয়া উচিত, সতর্ক হয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ।